গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু এই যে পরিবেশের মধ্যে বসবাস করছি, সেই পরিবেশ কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই তো? দেখো, পরিবেশের যে ভৌত ও রাসায়নিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলি কিন্তু দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশের গুণগত মান কিন্তু দিনের পর দিন কমে যাচ্ছে। তোমরা কি কেউ আমাকে বলতে পারবে এই যে পরিবেশের দূষণ ঘটছে, এই পরিবেশ দূষণের কারণগুলো কি কি, বা কি কি ভাবে পরিবেশ দূষণ ঘটতে পারে? ভেরি গুড, তুমি খুব ভালো বললে যে মাটি দূষণের ফলে পরিবেশ দূষণ ঘটছে। আচ্ছা, তারপর আর কি হতে পারে? মাটি দূষণ হলো, জল দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ ইত্যাদির মাধ্যমে কিন্তু বর্তমানে আমাদের পরিবেশটা ক্ষতিগ্রস্তের মুখে পড়েছে, এবং দিনে দিনে পরিবেশ কিন্তু তার গুণগত মান হারিয়ে ফেলছে। ফলে পরিবেশ দূষণটা কিন্তু বাড়ছে। আজকে আমাদের এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু হলো স্টুডেন্ট, জলদূষণ সম্পর্কে। তোমরা নিশ্চয়ই স্কুল বা কত বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে দেখেছো যে আশেপাশের পুকুর বা কোনো ডোবা নালা ইত্যাদি অনেক ময়লা পড়ে থাকে, আবার সেখান থেকে পচা গন্ধ বেরোয়। লক্ষ্য করেছো? এগুলি কিন্তু জলদূষণের কারণ। অর্থাৎ জলে যে বিভিন্ন আমরা প্লাস্টিক ফেলছি, নোংরা আবর্জনা ফেলছি, এর ফলে সেখানকার জলটা পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। ঠিক আছে? এভাবে কিন্তু জল দূষণ ঘটতে পারে। আবার তোমার বাড়িতে যদি অ্যাকোরিয়াম থাকে, তুমি দেখবে যদি তাতে কোনো কেরোসিন তেল বা অন্য কোনো তেল যদি ফেলে দেওয়া হয়, মাছগুলো দেখবে কিছুক্ষণের মধ্যেই মারা গেছে। কারণ জলে কিন্তু তেল ফেললে একটা বিষক্রিয়ার সৃষ্টি হয়, যেখানে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। ফলে সেখানকার প্রাণীটা মারা যায়। এছাড়া তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, দেখবে তোমাদের আশেপাশে আহ, নোংরা আবর্জনা থেকে শুরু করে পরিবেশের বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তার নির্দিষ্ট কোনো সুষ্ঠু জায়গায় ফেলা হয় না। এর ফলে কিন্তু পরিবেশ দিনের পর দিন নষ্ট হচ্ছে। বিশেষ করে জল কিন্তু দূষিত হচ্ছে। দেখবে তোমাদের বাড়ি বা আশেপাশের বাড়িতে টিউবওয়েল থাকলে যে জলটা বেরোচ্ছে সেখান থেকে নিচে মেঝেটা কিন্তু দিনের পর দিন হলুদ হয়ে যাচ্ছে। এর কারণ কি জানো? এর কারণটা হলো কিন্তু আর্সেনিক দূষণ। জলে আর্সেনিকের পরিমাণ মিশলে এরকম একটা হলুদ স্পট পড়ে যায়। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো। আচ্ছা, এই যে পৃথিবী বিভিন্ন প্রাকৃতিক উপাদানের কথা আমি বললাম, যেমন মাটি, জল, বায়ু, এদের মধ্যে কিন্তু এই জল কিন্তু পৃথিবীর একটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। কেন সম্পদ বলছি? তার কারণ এই যে প্রকৃতিতে এটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আমাদের ব্যবহারে লাগছে। শুদ্ধ পানীয় জল না পান করলে আমাদের কিন্তু নানাবিধ রোগ হতে পারে, তাই না? কলেরা, ডায়রিয়া, পেটের সমস্যা ইত্যাদি রোগগুলো কিন্তু আমাদের হতে পারে। তার ফলে আমরা মারাও কিন্তু যেতে পারি। তাহলে তোমরা কি বুঝলে? তাহলে বুঝলে তোমরা যে পরিবেশের কিন্তু জলটাকে আহ, শুদ্ধ করে রাখতে হবে, নোংরা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, তাই না? আচ্ছা, প্রথমে আমরা জানবো পরিবেশে এই যে জলদূষণ হচ্ছে, জলদূষণটা কিভাবে হচ্ছে সেই সম্পর্কে। এছাড়া জলদূষণের যে বিভিন্ন কারণ রয়েছে, ভারতবর্ষের কোন কোন রাজ্যে জলের সংকট দেখা দিচ্ছে, এই সব বিষয় নিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করব। তাহলে চলো প্রথমেই আমরা জেনে নিই জলদূষণ কাকে বলে। দেখো, জলে যদি বিভিন্ন অবাঞ্ছিত রাসায়নিক বা জৈব পদার্থ, জীবাণু মিশে গিয়ে জল মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহারের অযোগ্য হয়ে যায়, এবং জলজ উদ্ভিদ ও প্রাণীর বসবাসের অনুপযুক্ত হয়ে গেলে তখন তাকে আমরা কি বলবো? জলদূষণ। তাহলে কি হলো জলদূষণটা? জলে বিভিন্ন রাসায়নিক ও জৈব পদার্থ কিন্তু মিশে যাচ্ছে, এবং বিভিন্ন যে জীবাণু রয়েছে সেগুলো থাকায় মানুষ এবং অন্যান্য প্রাণী কিন্তু সেই জলটা ব্যবহার করতে পারছে না। আমরা স্টুডেন্ট যে জলটা ব্যবহার করি, সেই জলটা স্নান করার জন্য হতে পারে বা খাওয়ার জন্য হতে পারে। বিশেষ করে আমরা শুদ্ধ জলটা ব্যবহার করি, তাই না? নোংরা জল যেখানে দেখবে আবর্জনা পড়ে রয়েছে, সেখানকার জলকে আমরা ব্যবহার করি? করি না। তাহলে সেখানকার জল কিন্তু
দূষিত হয়ে গেছে, এবং এই দূষিত জলের কারণে সেখানকে যে উদ্ভিদ আছে বা প্রাণীরা সেই জলে বসবাস করে তারাও কিন্তু মারা যাচ্ছে। ফলে জল দূষণটা কিন্তু ঘটছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে জলদূষণ কাকে বলে। দেখো, বর্তমানে জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু শহরাঞ্চলের বিস্তার ঘটছে। দেখো, আমরা প্রায় সকলেই জানি দিনের পর দিন কিন্তু আমাদের ভারতবর্ষে জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা যদি বৃদ্ধি পাচ্ছে তার ফলে শহর অঞ্চলের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে, এবং মানুষের বাসস্থানের জন্য বড় বড় বাড়ি ইত্যাদি নির্মাণ করা হচ্ছে, তাই না? শিল্প কারখানা বেড়ে যাচ্ছে, যানবাহনের পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে প্রচুর পরিমাণ যে দূষিত বিষাক্ত রাসায়নিক পদার্থ, বিভিন্ন রকম জীবাণু, তারপরে নোংরা, মলমূত্র ত্যাগ, জঞ্জাল ইত্যাদির পরিমাণ কিন্তু দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ফলে জলের সাথে এই পদার্থগুলি মিশে গিয়ে জল দূষণটাকে আরো বাড়িয়ে তুলছে। আগেকার দিনের থেকে বর্তমানে কিন্তু জল দূষণ অনেকটা বেশি হচ্ছে। তার কারণ কি জানলে তোমরা? শহরাঞ্চল বেড়ে যাওয়া, তারপরে শিল্প কারখানা ইত্যাদি, যানবাহন ইত্যাদির যথেষ্ট পরিমাণে বেড়ে যাওয়ার ফলেই কিন্তু বর্তমানে জল দূষণটা ত্বরান্বিত হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখব জল দূষণ কি কি মাধ্যমে জল দূষণ হয়, অর্থাৎ কোথাকার কোথাকার জল দূষিত হয়। দেখো, এক নম্বর দেখো নদীর জল দূষণ। আমরা অনেকে দেখেছি নদীতে ঘুরতে গেলে বা কোথাও বোটে করে ঘুরতে গেলে নদীতে অনেক আবর্জনা পড়ে থাকে, প্লাস্টিক, পলিথিন, কোনো বোতল ইত্যাদি দেখবে না নদীতে জলে পড়ে থাকে। এর ফলে কিন্তু জলদূষণ ঘটতে পারে। দেখো, প্রথম ছবিটা হলো নদীর জলদূষণ, অর্থাৎ কোথাকার কোথাকার জল দূষিত হতে পারে। তারপরে দেখো জলাশয়, হ্রদ বা কোনো জলাভূমির জলদূষণ, অর্থাৎ এখানে পুকুর, খাল, বিলের কথা কিন্তু আমরা বলতে পারি। ৩ নম্বর সমুদ্রের জলদূষণও কিন্তু হয়ে থাকে। সমুদ্র বিরাট বড় একটা অঞ্চল, বিরাট একটা সামুদ্রিক অঞ্চল নিয়ে গঠিত। সেখানেও কিন্তু দূষণ হতে পারে, এবং সেটা মনুষ্য সৃষ্ট কিন্তু বেশি। এরপরে ভূগর্ভের জল। দেখো, ভূগর্ভস্থ জল, ভূগর্ভস্থ জলও কিন্তু দূষিত হতে পারে, অর্থাৎ যে জলটা কিন্তু আমরা ভৌমজল নামে চিনি। আমরা সকলে ভৌমজল পান করি, বিশুদ্ধ জল, 1000 ফুট ডিপ যে টিউবওয়েল থাকে সেখান থেকে আমরা জল নিয়ে পান করি। সেই জলেও কিন্তু দূষণ হতে পারে। সেগুলি কিভাবে হতে পারে সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তোমরা এখানে কি জানলে যে নদীর জল, আহ, জলাশয়ের জল, হ্রদ, কোনো জলাভূমি, সমুদ্রের জল, এমনকি ভূগর্ভস্থ যে জল রয়েছে সেই জলও কিন্তু নানা কারণে দূষিত হতে পারে। সেই কারণগুলো সম্পর্কে কিন্তু আমরা একটু পরে বিস্তারিত জানবো। আচ্ছা, এরপরে আমরা দেখব গঙ্গা নদীর দূষণ। আমি একটু আগেই বললাম তোমাদের যে নদীর জলের দূষণ, তাই না? দেখো, নদীমাতৃক আমাদের এই দেশ, কিন্তু আমরা মাতৃজ্ঞানে নদীকে পুজো করি। আমরা গঙ্গা মাকে পুজো করি না? মা গঙ্গা বলে ডাকি তো গঙ্গা নদীকে। তাহলে এই গঙ্গা নদীকে যেমন আমরা পুজো করছি, কিন্তু আমাদের বিভিন্ন কারণের জন্য বর্তমানে গঙ্গা নদী কিন্তু একটি দূষিত নদীতে পরিণত হয়েছে। কিভাবে পরিণত হয়েছে দূষিত নদী, সেটা আমরা জানবো। দেখো, এই নদীর জল এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে এই জল যদি পান করা হয় মানুষের অসুস্থতা হবে, এবং মৃত্যুও ঘটতে পারে, মানুষ মারাও কিন্তু যেতে পারে। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বলো তো আমাকে যে গঙ্গা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তোমরা তো গঙ্গা নদী সম্পর্কে আগের ক্লাসে নিশ্চয়ই পড়ে এসেছো, নদী যেখানে তোমাদের চ্যাপ্টারে ছিল। বলো তো গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? ভেরি গুড, গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গোমুখ গুহা থেকে, তাই তো? আচ্ছা, এই গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে নদী কিন্তু সেটা তোমার উচ্চ প্রবাহ, সেখান থেকে মধ্য প্রবাহ হরিদ্বার থেকে আমাদের মুর্শিদাবাদের মিঠিপুর অব্দি, মনে আছে? তারপর মিঠিপুর থেকে কোথায় এসে গঙ্গা নদীতে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে, তাই না? আচ্ছা, তাহলে এই যে গঙ্গা নদী, এই গঙ্গা নদী কিন্তু বর্তমানে দূষিত হচ্ছে। কিভাবে দূষিত হচ্ছে? দেখো, মাত্র কয়েক দশকের মধ্যে গঙ্গা নদীর দুই পাশে অসংখ্য কলকারখানার সৃষ্টি হয়েছে, নগর বা শহর তৈরির সৃষ্টি হয়েছে, জনবসতি গড়ে উঠেছে। ফলে প্রচুর পরিমাণে যে বিষাক্ত আবর্জনা নদীর জলে মিশে
সেই নদীর জলকে দূষিত করে দিচ্ছে। তোমরা সকলে জানো যে কোনো একটি বড় শহর বা কোনো একটি বড় নগর গড়ে উঠতে একটা নদীর প্রয়োজন হয়, বা নদীকে কেন্দ্র করেই কিন্তু কোনো একটা শহর নগর গড়ে ওঠে। আমাদের যে প্রধান নদী, সেই নদীর নাম কি? গঙ্গা নদী। এই গঙ্গা নদীকে কেন্দ্র করে কিন্তু অনেক বড় শহর এই নদীর তীরেই গড়ে উঠেছে, যেমন হরিদ্বার, বারাণসী, পাটনা, কলকাতা, গয়া, এগুলো কিন্তু সবই গঙ্গা নদীর তীরবর্তী শহর। এবং এতে দিনের পর দিন জনসংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, ফলে সেখানকার যে আবর্জনা নদীতে ফেলা হচ্ছে, মলমূত্র থেকে শুরু করে কলকারখানার যে বিষাক্ত রাসায়নিক যে পদার্থ, সেগুলো কিন্তু নদীর জলে ফেলা হচ্ছে। ফলে নদীর জল কিন্তু বর্তমানে দূষিত হয়ে গেছে। শুধু কি গঙ্গা নদী? দেখো পৃথিবীতে যে বিভিন্ন নদীগুলি রয়েছে, যেমন পৃথিবীর বিখ্যাত নদীগুলো কি? নীলনদ, মিসিসিপি, মিসৌরি, টেমস নদী, চীনে রয়েছে হুয়াংহো নদী। এই নদীগুলোও কিন্তু অতিমাত্রায় দূষিত হয়ে পড়ছে, কেবলমাত্র অত্যাধিক জনসংখ্যার চাপে। হুম। এছাড়া ভারতের যে নদীগুলো আরো দিনের পর দিন দূষিত হচ্ছে, তার মধ্যে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যমুনা। যমুনা নদী কিন্তু খুবই দূষিত একটি নদী। দিল্লিতে এই নদী রয়েছে। এছাড়া কৃষ্ণা, কাবেরী, গোদাবরীও কিন্তু একই অবস্থা হয়ে গেছে। অর্থাৎ মানুষের নানাবিধ ক্রিয়াকলাপের ফলে কিন্তু এই নদীগুলো বর্তমানে দূষিত হচ্ছে। আচ্ছা, তাহলে পরীক্ষায় যদি আসে স্টুডেন্ট, যে গঙ্গা নদী কিভাবে দূষিত হচ্ছে, তোমরা বলতে পারবে আশা করি। কি কি বলতো? কলকারখানা দূষণ, শহর নগর জনবসতি গড়ে ওঠার, বিষাক্ত আবর্জনা নদীতে মিশছে। আচ্ছা দেখো, নদীর পাড়ে কিন্তু এরকম কত প্লাস্টিক নোংরা আবর্জনা কিন্তু এরকম পড়ে রয়েছে। এটা হাওড়া ব্রিজ, তোমরা সকলেই জানো, তার নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে। আচ্ছা, জলের পরিমাণ। দেখো স্টুডেন্ট, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ কিন্তু জলে ঢাকা। আমরা পড়েছিলাম না যে সমগ্র পৃথিবী যদি 3 ভাগ জল থাকে, 1 ভাগ কিন্তু স্থলভাগ। আর সেই স্থলভাগের উপরেই কিন্তু আমরা বসবাস করছি। বিভিন্ন মহাদেশ রয়েছে, এশিয়া, আফ্রিকা, ইউরোপ। এই মহাদেশগুলো কিন্তু হলো স্থলভাগ। এবং পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে, তাই না? এতে তোমরা মাথায় রাখবে যে 4 ভাগের 3 ভাগ কিন্তু পৃথিবীতে জল রয়েছে। তবুও পৃথিবীর অন্যতম সমস্যা কিন্তু পানীয় জলের সমস্যা, অর্থাৎ বিশুদ্ধ স্বাদু জলের অভাব। তাহলে বিশুদ্ধ স্বাদু জলটা কি? যে জলটা খেলে আমাদের কোনো রোগ হবে না, বা যে জলে কিন্তু কোনো জীবাণু থাকবে না, তাই না? কিন্তু বর্তমানে একটা পৃথিবীর অন্যতম সমস্যা হলো এই বিশুদ্ধ জল। বিশেষ করে আফ্রিকা, পশ্চিম এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে চরম জলসংকট কিন্তু দেখা দিচ্ছে। বিশেষ করে এই যে পানীয় জল, সেই পানীয় জলের সংকট কিন্তু বিশেষ করে দেখা গেছে। এর অন্যতম কারণ কি জানো? এর অন্যতম কারণ হলো জলের অতিরিক্ত ব্যবহার এবং জল দূষণ। জল দূষণের ফলে জলটা অতিরিক্ত মাত্রায় নোংরা হয়ে সেটা পচে গিয়ে কিন্তু তাকে বিশুদ্ধ করে খাওয়ার উপযুক্ত কিন্তু করা যায় না। এবং অতিরিক্ত জল ব্যবহারের ফলে জল কিন্তু ভৌমজল কিন্তু ফুরিয়ে যেতে পারে। অর্থাৎ মাটির তলায় যে জলস্তর থাকে, সেটা যদি আমরা অতিরিক্ত তুলে নেই, শুদ্ধ জল যদি অতিরিক্ত তুলে নেই, তাহলে দেখবে মাটির জলের সেই স্তরটা কিন্তু দিনের পর দিন আরো নিচের দিকে নেমে যাচ্ছে। ফলে সেই সব অঞ্চলে কিন্তু জলের সংকট দেখা দিচ্ছে। পৃথিবীর মোট 100 ভাগ জলের 97 ভাগই কিন্তু হলো সমুদ্রের নোনা জল। তাহলে কত? টোটাল যদি 100 ভাগ জল হয়, তার মধ্যে 97 ভাগ শুধু সমুদ্রের নোনা জল। আর আমরা কি এই নোনা জল কখনো খেতে পারি? পারি না। বাকি যে 3 ভাগ জল রয়েছে, সেই 3 ভাগের 2 ভাগের জল হচ্ছে কিন্তু হিমালয়ের বরফ গলা জল, আর 1 ভাগ কিন্তু স্বাদু জল হলো। তাহলে কি হলো? যে পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে 97 ভাগ হচ্ছে সমুদ্রের নোনা জল, এবং 3 ভাগ হচ্ছে স্বাদু জল। এই 3 ভাগ স্বাদু জলের মধ্যে আবার 2 ভাগ রয়েছে হিমালয়ের বরফ গলা জল, এবং 1 ভাগ যে রয়েছে সেটা হলো স্বাদু জল, যে জলটা আমরা পান করছি। নদী, জলাশয়, হ্রদ এবং ভূগর্ভের জল কিন্তু হলো এই 1% জল। দেখো, এটা যদি সমগ্র পৃথিবীর জল হয়, তাহলে এই যে অংশটা 97% কিন্তু হলো সমুদ্রে নোনা জল।
বাদ বাকি 2% হলো কি হিমালয়ের যে বরফ গলা জল, এবং 1% হলো স্বাদু জল, সেটা নদী, জলাশয় বা হ্রদ বা ভূগর্ভের জল হতে পারে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে পৃথিবীতে সমুদ্রের জলটাই সব থেকে বেশি রয়েছে, এবং আমরা যে জলটা পান করি স্বাদু জল, সেই জলের পরিমাণ কিন্তু সব থেকে কম, তাই তো? পৃথিবীতে কিন্তু নানা রকম প্রাকৃতিক সম্পদ রয়েছে, তাদের মধ্যে এই স্বাদু জল সব থেকে গুরুত্বপূর্ণ। কেন? এই স্বাদু জল যদি আমরা না খেতাম বা না পেতাম, তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারতাম না। কোনো যদি বিশুদ্ধ জল না পেতাম, তাহলে কি আমরা বেঁচে থাকতাম? পারতাম না। নোংরা জল খেলে আমাদের শরীরে নানাবিধ অসুখ হতো, ফলে আমরা খুব তাড়াতাড়ি মারা যেতাম। এছাড়া প্রাকৃতিক সম্পদ আরো কি কি রয়েছে তোমরা জানো? যেগুলো প্রকৃতির সৃষ্টি, তাই না? কি কি হতে পারে? জল তো আমি বললাম, আর ভেরি গুড, মাটি, বিভিন্ন রকম উদ্ভিদ, বায়ু, এগুলো কিন্তু সবই হলো প্রকৃতির দান। এবং এগুলির মধ্যে স্বাদু জল সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ, যা খেয়ে কিন্তু আমরা বেঁচে আছি। স্টুডেন্ট, এবারে আমরা জানবো আমাদের দেশ ভারতবর্ষের জল সংকটে কোন কোন জায়গাগুলো পড়েছে, এবং ভারতের অবস্থান কি এই জল সংকটের দিক দিয়ে। দেখো, নীতি আয়োগের রিপোর্ট কি বলছে জানো? নীতি আয়োগের রিপোর্ট বলছে ভারত তার জলের গুণমানের সূচকে 122টি দেশের মধ্যে 120 নম্বরে রয়েছে। এর কারণ, ভারতে যদি 100% জল থাকে, তার মধ্যে 100%-এর মধ্যে 70% জলই কিন্তু হচ্ছে দূষিত জল। তাহলে ভাবো, 100-র মধ্যে 70% জলই হচ্ছে ভারতের দূষিত জল। এছাড়া ভারতে কিন্তু প্রতি বছরে প্রায় 2 লক্ষ মানুষের মৃত্যু হচ্ছে। এর কারণ কি জানো? এর কারণ হচ্ছে পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জলের যে যোগানটা, সেই যোগানটা অভাবের কারণে। তাহলে চিন্তা করো, ভারতে কিন্তু প্রায় 2 লক্ষ মানুষের বছরে মারা যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না বলে। হুম। বিশেষ করে ভারতবর্ষের যে অঞ্চলগুলো জলসংকট দেখা দিয়েছে, সেগুলি কিন্তু তোমাদের এই ম্যাপের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম। দেখো, রাজস্থান। রাজস্থান যেহেতু মরুভূমি স্থান, সেহেতু আমরা বুঝতেই পারছি এখানে কিন্তু একটা ভৌমজলের ব্যাপক সংকট দেখা দেয়। ফলে বহু দূর থেকে মানুষ কিন্তু আহ, কোনো কূপ বা কোনো হ্রদের কাছ থেকে কিন্তু জল নেয়। সেটি বহু দূর থেকে মানুষ এইভাবে, দেখো ছবিতে রয়েছে, এইভাবে কিন্তু জল বয়ে নিয়ে যায়। এছাড়া ভারতের গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এই যে রাজ্যগুলোর কথা বললাম আমি, এই রাজ্যগুলোতে কিন্তু বর্তমানে জলসংকট দেখা দিচ্ছে। দেখো, বর্তমানে কিন্তু নানা কারণে জলদূষণটা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তার সাথে পাল্লা দিয়ে কিন্তু শহর অঞ্চলের বিস্তার ঘটছে। সাথে সাথে শিল্প কারখানা, যানবাহন ইত্যাদিও কিন্তু বেড়ে চলেছে। এর ফলে প্রচুর পরিমাণ যে বর্জ্য পদার্থ, সেই বর্জ্য পদার্থ পরিষ্কার জলের সাথে মিশে গিয়ে জলদূষণটা বিস্তার ঘটাচ্ছে। জলদূষণের যে মূল কারণগুলি রয়েছে, সেই কারণগুলি তোমাদের সাথে এবার আমি আলোচনা করব। প্রথমে দেখো, শিল্প কারখানা থেকে জলদূষণ, তারপরে গৃহস্থলী থেকে জলদূষণ, কৃষিক্ষেত্র থেকেও কিন্তু জলদূষণ হতে পারে, তেজস্ক্রিয় পদার্থ থেকে জলদূষণ, খনিজ তেল থেকে জলদূষণ, তাপীয় দূষণ, বায়ু দূষণের কারণে কিন্তু আবার জলদূষণ হয়ে থাকে। এরপরে সর্বশেষে রয়েছে আর্সেনিক দূষণ। এই যে কতগুলি পয়েন্ট আমি তোমাদের সামনে বললাম এখন, এই পয়েন্টগুলি সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। জানবো যে শিল্প কারখানা থেকে কিভাবে জলদূষণটা ত্বরান্বিত হচ্ছে, আবার আমাদের যে ঘরের বিভিন্ন গৃহস্থলের যে কাজকর্ম, সেই কাজকর্মের দ্বারাও জলদূষণটা কিভাবে বাড়ছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে জলদূষণের কারণগুলো কি, তাই তো? তাহলে আমরা প্রথম কারণ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। শিল্প কারখানা থেকে জলদূষণ। দেখো, পেট্রো রাসায়নিক শিল্পে, পলিথিন প্লাস্টিক শিল্পে, জ্বালানি শিল্পে, খনিজ তেল পরিশোধন শিল্পে, বিভিন্ন রকম যানবাহন নির্মাণ, ছোট ও মাঝারি ইলেকট্রিক এবং ইঞ্জিনিয়ারিং শিল্পে প্রচুর পরিমাণে কিন্তু দূষিত রাসায়নিক পদার্থ নির্গত হয়।
তাহলে কোন কোন শিল্পে? পৃথিবীর যে সমস্ত বড় শিল্পগুলো রয়েছে সেই শিল্পগুলো থেকেই কিন্তু এই দূষিত রাসায়নিক নির্গত হয়। যেমন পেট্রো রাসায়নিক শিল্প, এটাকে আমরা উদীয়মান শিল্প হিসেবে চিনি, তাই তো? ভবিষ্যতের উজ্জ্বল। ফলে এই যে শিল্পটা, এই শিল্প থেকে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ, সেগুলো কি কি? সেগুলো অ্যামোনিয়া হতে পারে, ক্লোরিন হতে পারে, ফেনল হতে পারে, সায়ানাইড এবং বিভিন্ন ধাতু যেমন জিঙ্ক, পারদ, সীসা, ক্রোমিয়াম ঘাটতি দূষণ বিভিন্ন নালা নর্দমার মধ্যে দিয়ে সমুদ্র ও নদীর জলের সাথে কিন্তু মিশছে সরাসরিভাবে। ফলে খুব সহজেই সমুদ্র বা নদীর জল কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। তাহলে তোমরা আমাকে বলতে পারবে নিশ্চয়ই যে শিল্প কারখানা থেকে কিভাবে জল দূষণ ঘটে, তাই তো? বলে ফেলো কিভাবে ঘটে। শিল্প কারখানায় যে বর্জ্য পদার্থগুলি সরাসরি জলে মেশে, তার মাধ্যমে কিন্তু শিল্প কারখানা থেকে জল দূষণ ঘটে। দেখো, জনসংখ্যা তো দিনের পর দিন বাড়ছে, তাই তো? সাথে সাথে মানুষের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। যে জিনিসটা আগে অল্প উৎপাদন করতে হতো শিল্প কারখানায়, সেটি কিন্তু জনসংখ্যা বাড়ার জন্য বেশি করে উৎপাদন করতে হচ্ছে, তাই তো? ফলে যখন আমি কোনো জিনিস বেশি করে উৎপন্ন করব, তাহলে আমার বেশি করে রাসায়নিক যে দূষিত পদার্থগুলি সেগুলো উৎপন্ন হবে এবং সেগুলো সরাসরি জলে মিশবে। ফলে কিন্তু শিল্প কারখানা থেকে খুব সহজেই জলদূষণ ঘটছে। তাই বর্তমানে কিন্তু সরকার বিভিন্ন নীতি বা নিয়ম এই শিল্প কারখানাগুলোকে কিন্তু নির্ধারণ করে দিয়েছে। সেইগুলো মেনে কিন্তু এদের চলা একদম কর্তব্য, যাতে ভবিষ্যতে পরিবেশ দূষণটার মাত্রা কিছুটা হলেও কমানো যায়, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখব 2 নম্বর রয়েছে, দেখো, গৃহস্থালী থেকে জলদূষণ। গৃহস্থালী অর্থাৎ আমাদের এই যে ঘর, এই ঘর থেকে বা আমাদের দৈনন্দিন যে জীবন, সেখানে আমরা কিভাবে জলটা দূষিত করছি সেটাকে বোঝানো হয়েছে। তুমি বলো তো, তোমার ঘরে তুমি কিভাবে জলটা দূষিত করছো? ভেরি গুড। আবর্জনা, তোমার বাড়ির আবর্জনা, দৈনন্দিন জীবনের যে খাবারপত্র, প্লাস্টিক, পলিথিন তুমি হয়তো পাশের নর্দমা বা নালাতে ফেলে দিলে, ফলে সেখানকার জল কিন্তু দূষিত হবে। আবার এই নর্দমার জল কিন্তু কোনো খাল বা বিলে গিয়ে মিশছে, সেখানকার জলও কিন্তু দূষিত হবে, তাই তো? দেখো, গ্রাম এবং শহর এলাকায় জল দূষণ কিন্তু গৃহস্থালির মাধ্যমে হয়ে থাকে। কিভাবে? আবর্জনা, বর্জ্য পদার্থ, গৃহস্থালীয় দৈনন্দিন খাবারের প্যাকেট, দূষিত বস্তু, শৌচাগারের যে মলমূত্র ত্যাগ, তারপরে সাবান, ডিটারজেন্ট, ফিনাইল প্রভৃতি যে জিনিসপত্রগুলো রয়েছে, এগুলো কিন্তু নালার মাধ্যমে গিয়ে ভূগর্ভের জলের সাথে মিশছে। আবার নদীতে বা জলাশয়ে কিন্তু নর্দমা বা নালীর মাধ্যমে কিন্তু পৌঁছে যাচ্ছে। ফলে নদীর জল বা নর্দমার জল কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ঘাটাল, তারপরে যেখানে পশুশালা, বড় বাজার, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র থেকে কিন্তু উৎপন্ন বর্জ্য জলকে দূষিত করছে। তোমরা দেখবে গরু প্রচুর মলমূত্র, যেখানে গরুর ঘাটাল রয়েছে অর্থাৎ অনেকগুলো গরু রয়েছে, সেখানে ওই গরু মলমূত্র ত্যাগ করছে, সেগুলো জলের সাথে গিয়ে মিশছে, ফলে জল নোংরা হচ্ছে। আবার বাজারে করতে করতে গেলে কখনো দেখবে বাজারের যে সমস্ত আবর্জনাগুলো একটা নর্দমার মধ্যে ফেলা হচ্ছে, ফলে সেখানকার জল কিন্তু নালীর মধ্যে প্রবেশ করে কোনো খালে বা বিলে গিয়ে মিশছে, ফলে সেখানকার জলও কিন্তু দূষিত হয়ে পড়ছে। চিকিৎসা ক্ষেত্রেও দেখবে বিভিন্ন ইঞ্জেকশনের সিরিঞ্জ থেকে শুরু করে অনেক যে জিনিসপত্র রয়েছে, ওষুধের প্যাকেট ট্যাকেট, সেগুলোও কিন্তু জলে ফেলা হচ্ছে। এর ফলেও কিন্তু জল দূষণ বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। তোমরা ছবি দেখো, দেখো, সকলের বাড়িতে কিন্তু এরকম প্লাস্টিক রয়েছে, রয়েছে না? এগুলো যখন কোনো আমি নর্দমা বা বাইরে পরিবেশে ফেলে দেবো, তখন কিন্তু এগুলো কিন্তু পরিবেশের যথেষ্ট ক্ষতি করে। তাই বর্তমানে কিন্তু প্লাস্টিকের ব্যবহারটা কমানো কিন্তু আমাদের উচিত। সরকার থেকেও আমাদের কিন্তু বিভিন্ন রকম নানা রকম আহ, প্রচেষ্টা করছে যে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে যাতে পরিবেশ দূষণ ঘটাবে না এমন জিনিস ব্যবহার করতে হবে, তাই তো? পাটজাত দ্রব্য যেমন পাটের ব্যাগ, পাটের থলি, পাটের দড়ি, এগুলো কিন্তু পরিবেশের তেমন কোনো ক্ষতি করে না। ফলে এগুলোর কিন্তু ব্যবহার দিনের পর দিন আমাদের বাড়াতে হবে।
দেখো গ্রামগঞ্জে কিন্তু পুকুরে বা খালে বা নদীর পাশে এরকম ভাবে কিন্তু বাসন মাজা হয়, সেখানকার সাবান টাবান গুলো জলে মিশছে, ফলেও কিন্তু জলটা দূষিত হচ্ছে। আবার গরু থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু আমরা পুকুরের জলে কি স্নান করাই তো, এভাবেও কিন্তু জল দূষণ হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা ৩ নম্বর দেখব কৃষিক্ষেত্র থেকে জল দূষণ। কৃষিক্ষেত্র থেকে জলদূষণ কিন্তু একটা মারাত্মক একটা ভাবে জলদূষণ ঘটে থাকে। কারণ কৃষি জমিতে দেখবে যখন আমরা চাষ করি, তখন সেই জলে যখন চারা পুঁতি আমি ধান কিংবা অন্যান্য শাকসবজির, দেখবে সার দেওয়া হয়। দেওয়া হয় তো? বা কীটনাশক দেওয়া হয়। আবার যখন এই গাছগুলো বড় হবে তখন তার মাঝখানে যে আগাছা জন্মায়, সেই আগাছাগুলো মারতেও কিন্তু নানা রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যখন বৃষ্টি হবে, সেই বৃষ্টি হওয়ার ফলে বৃষ্টির জলটা মাটিতে পড়বে। যেখানে সার দেওয়া হয়েছে সেই সারগুলো কিন্তু এই বৃষ্টির জলের সাথে মিশে আশেপাশে যে জলাশয় রয়েছে বা নদী রয়েছে সেখানে গিয়ে মিশবে, অথবা ভূগর্ভে কিন্তু প্রবেশ করবে, ভৌমজলের সাথে কিন্তু মিশবে। এই জল যখন আমরা ব্যবহার করব, তখন কিন্তু আমরা নানাবিধ রোগের সৃষ্টি হবে, এমনকি মানুষ মারাও যেতে পারে। দেখো বিভিন্ন এই সারে কিন্তু থাকা নাইট্রেট, এর কারণে মানুষের ক্যান্সার হতে পারে, শিশুদের মাথায় রক্ত চলাচলে অসুবিধে ঘটায় এই জলাশয়ের যে রাসায়নিক দেওয়া হয় সেগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ছবিতে চাষের জমিতে রাসায়নিক সার ছড়াচ্ছে, স্বাভাবিক যদি বৃষ্টি হয় এই সারটা কিন্তু জলের সাথে চুঁয়ে গিয়ে জলটা কি হবে, হয় মাটির ভূগর্ভস্থ নিচে চলে যাবে, অথবা আশেপাশে যে জলাশয় রয়েছে সেখানে গিয়ে মিশবে। এবং এই আশেপাশে জলাশয়ে গিয়ে গিয়ে শুধু যে জল দূষণ করবে তা নয়, সেই জলে থাকা বিভিন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদ, এগুলো কিন্তু মারা যাবে, জল পচে যাবে, কচুরিপানা বিভিন্ন জঞ্জালের কিন্তু পুকুর ভরে যাবে এই জলদূষণের কারণে। তাহলে তোমরা জানলে যে কৃষিক্ষেত্র থেকেও কিন্তু জলদূষণ হয়। তাহলে তোমরা প্রথমে জানলে যে শিল্প কারখানা থেকে জলদূষণ, তারপরে জানলে গৃহস্থলী থেকে জলদূষণ, এবং ৩ নম্বর হলো কৃষিক্ষেত্র থেকে জলদূষণ। এরপরে আমরা দেখবো ৪ নম্বর তেজস্ক্রিয় পদার্থ থেকে জলদূষণ। তেজস্ক্রিয় পদার্থ কি স্টুডেন্ট জানো? দেখো পারমাণবিক চুল্লি, চিকিৎসা কেন্দ্র বা বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য বিভিন্ন রকম তেজস্ক্রিয় পদার্থ কিন্তু ব্যবহার করা হয়। কোথায়? সমুদ্রে বা নদীতে ফেলা হয়। পারমাণবিক বিস্ফোরণ, কোনো ধরো বোম বা পারমাণবিক বোমা যদি আমি পরীক্ষা নিরীক্ষা করতে চাই, তাহলে সেটা আমি কোথায় করব? সমুদ্রের জলেই করব। কারণ সেখানে মানুষ, সাধারণত মানুষ বসবাস করে না, স্থলভাগে তো করা যাবে না, সেখানে মানুষ মারা যাবে তাহলে। ফলে নদীর জলের উপরে কিন্তু বিস্ফোরণ ঘটানো হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এর ফলে যে গ্যাসগুলো রয়েছে সেগুলো নদীর জলের সাথে মিশছে। ফলে তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে বর্তমানে কিন্তু জলদূষণ দেখা দিচ্ছে। এই ছবিটা দেখো তোমরা, দেখো জলে কিন্তু বিস্ফোরণ ঘটানো হচ্ছে। জলে যে প্রাণী রয়েছে মাছ, সেগুলো মারা যাবে, আশেপাশে যে জল রয়েছে সেগুলো দূষিত হয়ে যাবে, তাই তো? বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমরা ৫ নম্বর দেখবো যে খনিজ তেল থেকে দূষণ। খনিজ তেলগুলো কি জানো তোমরা? প্রকৃতিতে যেগুলি সম্পদ হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ আমাদের কাজে যে খনিজ তেলগুলো লাগে সেগুলো কি কি? পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো কিন্তু সবই হলো খনিজ তেল। ধরো একটি সমুদ্রে জাহাজ যাচ্ছে, কোনো কারণবশত জাহাজটা ডুবে গেল, বা কোনো কারণবশত জাহাজের যে পেট্রোল বা ডিজেলের ট্যাঙ্ক সেটা ফুটো হয়ে গেল, ফলে সেখান থেকে তেল কিন্তু বেরিয়ে গিয়ে সমুদ্রের জলে মিশে যাচ্ছে। দেখো নিচের ছবিটা, ফলে সেই অঞ্চলের যে জীব, উদ্ভিদ রয়েছে বা জীব রয়েছে, প্রাণী রয়েছে, মাছ রয়েছে, বিভিন্ন রকম কীটপতঙ্গ রয়েছে, সেগুলি কিন্তু সবই এই তেল বা খনিজ তেল পড়ার ফলে মারা যাচ্ছে, এবং জল দূষণ কিন্তু ব্যাপকভাবে ত্বরান্বিত হচ্ছে। একটু আগে তোমাদের আমি বলেছিলাম যে বাড়ির অ্যাকুরিয়ামে যদি তেল ফেলে দেওয়া হয় সেখানকার মাছ কিন্তু মারা যাবে, তাই তো? ঠিক তেমনই এই সমুদ্রের জলে বড় বড় জাহাজ, বড় বড় ট্যাঙ্ক ইত্যাদি ডুবে গিয়ে বা তাদের
যে খনিজ তেলের যে ট্যাঙ্ক সেগুলো ফুটো হয়ে গিয়ে কিন্তু দূষণ ঘটায়। দেখো খনিজ তেল কিন্তু পৃথিবীতে সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না, তাই এই খনিজ তেল কিন্তু বিদেশ থেকে আমদানিও করতে হয় এবং সেটি সমুদ্রে বড় বড় জাহাজের কন্টেনারের মাধ্যমে কিন্তু নিয়ে আসা হয় এক দেশ থেকে। ধরো যেখানে বেশি উৎপন্ন হচ্ছে সেখান থেকে যেখানে কম উৎপন্ন হচ্ছে সেই দেশে কেনা হয় এবং সেটাই সমুদ্র জাহাজের বিভিন্ন কন্টেনারের মাধ্যমে। যদি কখনো এই কন্টেনার সহ সমুদ্রের জলে এই জাহাজ ডুবে যায়, তাহলে ভাবতে পারছো কতটা তেল সমুদ্রের জলে মিশবে এবং সেখানকার প্রাণীরা কিন্তু মারা যাবে, সাথে সাথে জল দূষণ ঘটবে। এরকম যে ঘটনা আমি বললাম, এরকম ঘটনা কিন্তু পৃথিবীতে অনেকবারই ঘটেছে। আচ্ছা, এরপরে 6 নম্বর দেখো, তাপীয় দূষণ। অর্থাৎ তাপবিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক কেন্দ্র, কলকারখানায় ব্যবহৃত যে দূষিত বর্জ্য জল সরাসরি জলাশয়ে, নদীতে মিশে গিয়ে অক্সিজেন পরিমাণ কমিয়ে দিয়ে কিন্তু জল দূষণ ঘটাচ্ছে। দেখো এই যে বিভিন্ন পারমাণবিক কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র তোমরা লক্ষ্য করেছো, তাই তো? সেখানকার কিন্তু এক ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। সেই বর্জ্য কিন্তু সরাসরি গিয়ে নদীতে পড়ে। এরকম ভাবে কলকারখানা থেকে বা তেজস্ক্রিয় পদার্থ কেন্দ্র থেকে কিন্তু পারমাণবিক এরকম ভাবে নল সিস্টেম করা থাকে এবং সেটা সরাসরি সমুদ্রের সাথে কানেক্ট থাকে। সেখানকার যে বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো সরাসরি এই পাইপের বা এই নালার মাধ্যমে দিয়ে সমুদ্রের জলে মিশে যাচ্ছে। ফলে খুব সহজেই সমুদ্রের জল অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে এবং জলদূষণ ঘটছে। এরপরে দেখো নাম্বার 7, বায়ু দূষণের কারণে জলদূষণ। একটা ইন্টারেস্টিং ব্যাপার, দেখো বায়ু দূষণ জিনিসটা আলাদা, জলদূষণ জিনিসটা আলাদা। বায়ু দূষণটা কিভাবে হয়? বায়ু দূষণটা অতিরিক্ত মাত্রায় শব্দ করলে, যানবাহনের শব্দে বায়ু দূষণ হচ্ছে, বা যানবাহনের যে ধোঁয়া রয়েছে সেই ধোঁয়া থেকে যা বায়ু দূষণ হয়। আবার কলকারখানার মাথায় যে ধোঁয়া হয়, চুল্লি থাকে, সেখান থেকে বিভিন্ন রকম গ্যাস নির্গত হয়ে কিন্তু বায়ু দূষিত হয়, তাই না? কিন্তু এই বায়ু দূষণের কারণেও কিন্তু আবার জলদূষণ ঘটে। কি করে? দেখো কলকারখানা এবং যানবাহনের যে ধোঁয়া রয়েছে সেটা বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি কিন্তু জমা হচ্ছে। তাহলে কলকারখানা এবং যানবাহনের যে ধোঁয়াগুলো সেগুলো কি কি? নাইট্রোজেন অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু বাতাসে মিশছে এবং বাতাসে মিশে এগুলো কিন্তু মেঘের সাথেও মিশছে। ধীরে ধীরে হালকা হয়ে উপরের দিকে বাতাসটা উঠে গিয়ে মেঘের সাথে মিশছে এবং যখন এই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলের সাথে সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড কিন্তু বিক্রিয়া করে পৃথিবীতে ভূপৃষ্ঠে বা মাটিতে এসে পড়ছে এবং সেগুলো বিভিন্ন নদী নালা বা নলের মাধ্যমে নদী নালায় এসে মিশছে। ফলে জলের কিন্তু দিনের পর দিন দূষিত হচ্ছে। বিভিন্ন জলাশয়ের যে জল সেটা কিন্তু আম্লিক করে দিচ্ছে, অর্থাৎ জলে জলে লবণের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। এর ফলে কিন্তু জলদূষণ ঘটছে। আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা দেখব আর্সেনিক দূষণ। দেখো মাটির নিচে যে জল সেটাকে আমরা কি বলবো? কি বলবো? ভৌমজল না? যে জল আমরা আহ, খাই। এই মাটির নিচের স্তর থেকে কিন্তু অনিয়ন্ত্রিতভাবে অতিরিক্ত জল তুলে নেওয়ার ফলে মাটির নিচের জায়গা ফাঁকা হয়ে যায়। অর্থাৎ ধরো এখানে তোমার জলস্তর এবং উপরে কল আছে, এই কল থেকে জল পড়ছে এবং অতিরিক্ত জল তোলার ফলে এই যে জলস্তর সেটা কিন্তু দিনের পর দিন এরকম নিচু হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। মাটির তলায় জলস্তরটা আস্তে আস্তে নিচের দিকে আরো চলে যাচ্ছে। ফলে এইখানে যে গ্যাপের সৃষ্টি হচ্ছে স্টুডেন্ট, এই যে গ্যাপ, এই গ্যাপে এর মধ্যে নানা আর্সেনিকের যৌগ বাতাসের সাথে কিন্তু বিক্রিয়া করছে। ঠিক আছে? এই যৌগ জলে যদি মিশে যায় তাহলে নলকূপের জলের মাধ্যমে সেই জল বাইরে বেরিয়ে আসে। জলে ফ্লুরিনের যৌগ, ক্লোরিন অতিরিক্ত মাত্রায় পরিমাণে থাকলেও সেখান থেকে কিন্তু জলদূষণ হতে পারে। তাহলে এই আর্সেনিক দূষণটা কি স্টুডেন্ট? আর্সেনিক দূষণটা হচ্ছে ভূগর্ভস্থ জল যার সাথে বিভিন্ন আর্সেনিকের যৌগ মিশে গিয়ে পৃথিবীতে আসছে এবং সেগুলি ব্যবহার করার ফলে কিন্তু মানুষের নানাবিধ রোগ হচ্ছে। দেখো এখানে একটা ছবি রয়েছে, দেখো হাতে কালো কালো ছাপ পড়েছে, তাই তো? এটা কেন হয়েছে?
এটা কিন্তু হয়েছে এই আর্সেনিক দূষণের ফলে। বহু বছর ধরে যখন মানুষ এই দূষণযুক্ত জলটা পান করবে বা ব্যবহার করবে, তাহলে কিন্তু মানুষের এই আর্সেনিক জনিত রোগ হতে পারে। এছাড়া আর্সেনিকের ফলে কিন্তু তোমার ক্যান্সার, ত্বকের ক্যান্সার হতে পারে, চর্মরোগ হতে পারে। এটা কিন্তু এক প্রকার চর্মরোগ। শুধু হাতে নয়, পায়ের তালু, হাত ও হাতের চাটু, এগুলোতে কিন্তু কালো কালো ছোপ পড়ে যাবে এবং মানুষ কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তাহলে স্টুডেন্ট, তোমরা জলদূষণের যে বিভিন্ন কারণ, সেই কারণগুলো জানলে এবং সেখান থেকে কিভাবে, কি পদ্ধতিতে জলদূষণ হয়, সেই জলদূষণ সম্পর্কেও জানলে। আচ্ছা, বলো তো আমাকে কেউ, যে গৃহস্থালী আবর্জনার মাধ্যমে কিভাবে জলদূষণ হয়? গৃহস্থালী যে সাবান, ডিটারজেন্ট বা মলমূত্র ত্যাগ, সেগুলো কিন্তু কি হয়, নালীর মাধ্যমে নদী বা জলাশয়ের সাথে মেশে, বা যে সবজি, বিভিন্ন প্লাস্টিক ইত্যাদি কিন্তু আমরা ফেলি তোমার নালীর মধ্যে, সেগুলো কিন্তু নদীতে গিয়ে মিশছে বা জলাশয়ে গিয়ে মিশছে। ফলে নদীর জল বা সমুদ্রের জল কিন্তু দূষিত হচ্ছে, তাই তো? আচ্ছা, বলতো এবার, কৃষিক্ষেত্র থেকে কিভাবে জল দূষিত হয়? কৃষিক্ষেত্র থেকে কিন্তু নানা কারণে জল দূষিত হয়। সার প্রয়োগ করা হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু জানলাম যে জলদূষণের বিভিন্ন কারণ সম্পর্কে। স্টুডেন্ট, আজকের কিন্তু আমাদের ক্লাসটা এই পর্যন্ত। আমরা জলদূষণের কারণগুলো সম্পর্কে জানলাম, তাই তো? এবং এরপরে আমরা জলদূষণের প্রতিরোধের যে উপায়, সেই উপায়গুলো সম্পর্কে জানবো এবং জলদূষণের ফলে কি কি নানাবিধ রোগ সৃষ্টি হচ্ছে, সেই ঘটনা সম্পর্কগুলোও কিন্তু আমরা জানবো। তবে আজকে যেটুকু আমরা পড়লাম, সেখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আমি তৈরি করেছি। এগুলো কিন্তু সবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো দেখো এবং উত্তর বলার চেষ্টা করো। প্রথমেই আমরা দেখব ১ নম্বর, পৃথিবীর কত ভাগ জল ও কত ভাগ স্থল? খুব সহজ একটা প্রশ্ন, বলো। পৃথিবীর কিন্তু ৩ ভাগ জল আর ১ ভাগ স্থল। ভেরি গুড, খুব ভালো বলেছো তুমি। ২ নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীতে কত ভাগ স্বাদু জল রয়েছে? পৃথিবীতে কিন্তু মাত্র ১ ভাগ রয়েছে স্বাদু জল, এবং সেটি নদীর জল এবং ভূগর্ভস্থ জল, তাই তো? আচ্ছা, হিমালয়ের যে বরফ গলা জল, সেটা কত ভাগ স্টুডেন্ট মনে আছে? সেটা কিন্তু হলো 2%, তাই না? আর পৃথিবীতে সমুদ্রের যে নোনা জল, সেটা কত পার্সেন্ট? ১০০ ভাগের মধ্যে ৯৭ ভাগ কিন্তু হলো সমুদ্রের নোনা জল। আচ্ছা, এরপরে দেখো ৩ নম্বর প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কি? ভেরি গুড, স্বাদু জল হলো পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ, তাই না? আচ্ছা, এরপরে ৪ নম্বর দেখো, পৃথিবীর কোথায় কোথায় চরম জলসংকট দেখা গেছে? মনে আছে কোন কোন মহাদেশের কথা? এশিয়ার পশ্চিমাংশ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া, এই যে মহাদেশগুলো বললাম আমি, এই মহাদেশগুলোতে কিন্তু চরম জলসংকট লক্ষ্য করা গেছে। সেটি কিন্তু এই ভূগর্ভস্থ বা পানীয় জল, ঠিক আছে, স্বাদু জলের সংকট দেখা গেছে। ৫ নম্বর, গঙ্গা নদী দূষণের কারণগুলি কি কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, এই গঙ্গা নদীর উপরেই কিন্তু পৃথিবীর পৃথিবীর না, আমাদের ভারতবর্ষের সব থেকে বড় বড় শহর গড়ে উঠেছে গঙ্গা নদীর তীরে। সেখানে হরিদ্বার, কলকাতা, পাটনা, বারাণসী, গয়া, তাই না? বিভিন্ন শহর কিন্তু এই গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে। ফলে সেখানে কিন্তু জনসংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে যানবাহন বৃদ্ধি পাচ্ছে, শহরে আবর্জনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এগুলি সবই কিন্তু, বা মলমূত্র ত্যাগ ইত্যাদি কিন্তু এই নদীর জলের সাথে এসে মিশছে। ফলে গঙ্গা নদী দিনের পর দিন আরো দূষিত হচ্ছে, তাই তো? আচ্ছা, ৬ নম্বর দেখো, ভারতবর্ষের কোন কোন রাজ্য জলসংকটপূর্ণ? মনে আছে কোন কোন রাজ্য জলসংকটপূর্ণ? ভেরি গুড, রাজস্থান সব থেকে বেশি। রাজস্থান, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট, এই ৬টা ৭টা রাজ্য কিন্তু ভারতবর্ষের মধ্যে
সব থেকে বেশি জলসংকট দেখা দেয়। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, কিভাবে কৃষিক্ষেত্র থেকে জলদূষণ ঘটে? বলে ফেলো। ভেরি গুড, কৃষিক্ষেত্রে যে সার প্রয়োগ করা হয় তার মাধ্যমে, তাই না? কৃষিক্ষেত্রে আগাছানাশক বা বেশি উৎপাদনের জন্য আমরা জমিতে সার ব্যবহার করি, তাই তো? ফলে বৃষ্টি যখন হচ্ছে, সেই জলের সাথে কিন্তু বৃষ্টির জলের সাথে সারগুলো মিশে বিভিন্ন জলাশয় বা নদীতে গিয়ে মিশছে, ফলে জল কিন্তু দূষিত হচ্ছে। 8 নম্বর, কিভাবে গৃহস্থলী থেকে জলদূষণ ঘটে? একটু আগেই তোমাদের আমি বললাম যে গৃহস্থলে বিভিন্ন বর্জ্য পদার্থ, সাবান, ডিটারজেন্ট, মলমূত্র ত্যাগ ইত্যাদির মাধ্যমে কিন্তু জলদূষণ ঘটে। এছাড়া আমরা যদি বলি জলদূষণের কারণগুলি কি কি, তোমরা কি বলবে? কৃষিক্ষেত্রে জলদূষণ, গৃহস্থলে জলদূষণ, খনিজ তেল দ্বারা জলদূষণ, আর্সেনিক দূষণ, তারপর তেজস্ক্রিয় পদার্থ দ্বারা জলদূষণ, শিল্প কারখানা থেকে জলদূষণ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। বিশেষ করে জলদূষণের কারণ যদি বড় প্রশ্ন আসে, তখন কিন্তু তোমাদের এই প্রতিটা কারণ আলাদা আলাদা করে লিখতে হবে। ঠিক আছে ক্লাস, আজকের এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের যে জলদূষণের বাদ বাকি অংশটা, সেটা আমি পড়াবো। আজকের জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।